যেই আলটিমেটামটা এসেছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না এটা ঠিক না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে। জুলাই আগস্ট এই অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টার মাইন্ড, ক্রেডিটটা কাদের, সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর আমাদের সমন্বয়কও তারাও তাদের নতুন বন্দোবস্তকে বাস্তবায়নের জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছেন। কেউ দামি গাড়ি চড়ছেন, কেউ সরকারের বড় বড় পদ পদবিতে চলে গেছেন, আবার একদিকে আহত ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু এত কিছুর মধ্যে অন্ধকারের যোদ্ধাদেরকে ভুলেই গিয়েছে আমাদের সমন্বয়করা, বলবেই তো, পাশাপাশি প্রবাসীদেরকেও কিন্তু ভুলে গিয়েছে। তারা তাদের বিভিন্ন এথিক্স নিয়ে কাজ করছে, কিন্তু যে জিনিসগুলোতে আমাদের দরকার ছিল সেগুলো নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটাকে বাতিল করা হবে, আচ্ছা আলোচনায় আছে, কিন্তু বাতিল করা হচ্ছে না। অনেক প্রবাসী দেশে যেতে পারছে না। নাম্বার 2 হচ্ছে অন্ধকারের যুদ্ধ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি হ্যাকাররা। গেল 2 দিন আগে আমাদের সমন্বয়কদের ফেসবুক আইডি গুলাকে ডিসেবল এবং তারা ভয়ে এগুলাকে ডিএক্টিভ করেছিলেন। কেন করেছিলেন জানেন? আমাদের হ্যাকার যে যোদ্ধারা আছেন, সাইবার যোদ্ধা, তারা খেপছে। কেন খেপছে? যে এত কিছু হয়ে গেল, 5 মাস হয়ে গেল, ভাই আমাদের অস্তিত্বটা তো তোমরা স্বীকারই করলা না। আমাদের নিয়ে তোমাদের কোনো বিজ্ঞপ্তি, কোনো বক্তব্য, কোনো জায়গায় আমাদের অস্তিত্বটাই নাই, না থাকবেও না। তোমরা তোমাদের যার যার জায়গায় আসো, আমাদের অবস্থানটা কোথায়? পাশাপাশি এই সাইবার যোদ্ধাদের ডাকেও প্রবাসীরা সাড়া দিয়েছিল দাবি করে। সাইবার যোদ্ধারা বলছেন যে আপনার রেমিটেন্স শাটডাউনের ক্ষেত্রে সাইবার যোদ্ধারা ব্যাপক ভূমিকা রেখেছিল। পাশাপাশি উপদেষ্টা ফারুকীর মতন মানুষকে কিভাবে উপদেষ্টা পদে রাখা হচ্ছে এ নিয়েও সমন্বয়কদেরকে দায়ী করেছে সাইবার যোদ্ধারা। স্বাভাবিক। বাংলাদেশ সাইবার যোদ্ধা টিমের একজন সদস্য তিনি আপনার গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে কেন সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ এই যারা আছেন, আরো যারা মূল সমন্বয়ক আছেন, তাদের আইডি গুলাকে টার্গেট করেছে। তবে তাদের কোনো আইডিকে তারা ডিসেবল করে দেয়নি, কিন্তু টার্গেট ছিল, আর এর আগেই তারা ডিএক্টিভেট করে ফেলেছে। ইভেন আমাদের এই সাইবার যোদ্ধারা বলছেন যদি এই 72 ঘন্টার মধ্যে 48 ঘন্টা সম্ভবত সময় দিয়েছে, যদি এটা মানে আমাদের সাইবার যোদ্ধাদের সম্পর্কে অস্তিত্ব স্বীকার করা না হয়, তাদের বিষয়গুলোকে নিয়ে কথা বলা না হয়, তাহলে সরকারের বিভিন্ন যে সাইটগুলো আছে সেগুলোতে তারা কিন্তু অভিযান চালাবে। ইভেন তারা বলছেন বাংলাদেশের সাইবার সিকিউরিটি এতটা দুর্বল যে এখানে চাইলে অনেক কিছু ঘটতে পারে, আর এগুলো সম্পর্কে আমাদের এই সাইবার যোদ্ধারা অবগত আছেন। বেসিক্যালি গোসা ক্ষোভ থেকেই এমন আমাদের সাইবার যোদ্ধারা কিন্তু এই কাজগুলা করেছেন। এখন তাদের দাবিটা যৌক্তিক, আমিও মনে করি যে এখানে আন্দোলনের ক্রেডিট নিয়ে শুধুমাত্র কয়েকজন দল, কয়েকজন ব্যক্তি তারাই শুধু এটা নিয়ে ভাই খেলাখেলি করতেছেন। এই আন্দোলনের পিছনে যারা ভূমিকা রাখছেন তাদেরকেও ক্রেডিট দেন। আর প্রবাসীদের জন্য কি করা হয়েছে? ভিআইপি একটা লাউঞ্জ করা হয়েছে, তো লাউঞ্জ দিয়ে আমরা পানি খামো বাংলাদেশে গেলে। কিন্তু যাওয়ার আগে এই দেশগুলোতে, মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় এই যে পাসপোর্ট সমস্যা, দালাল সমস্যা, তারপর ভিসা রিনিউ করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে, নানান ধরনের, সেখানে দূতাবাস থেকে সেবা পাওয়া, এগুলোতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে? আকাশ পাতাল কিছুই হয় নাই। ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার সময় এটা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু এখন তো আসিফ নজরুল স্যারের হাতেই ক্ষমতা। কেন এই আইনটাকে বাতিল করা হচ্ছে না? কেন এটাকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না? হাজার হাজার প্রবাসী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু বিপদে পড়ছিল, দেশে যেতে পারে নাই, এখনো যাচ্ছে না। কেন এগুলা হচ্ছে না? রাজনৈতিক দল করবেন করেন, বাট এগুলো তো জরুরি ছিল, ফার্স্ট প্রায়োরিটির কাজ ছিল, কেন করছেন না? যার কারণে সাইবার যোদ্ধারা খেপছে। আগামী 72 ঘন্টার মধ্যে সরকার ওয়েবসাইট গুলা বিভিন্ন জায়গায় হয়তো বড় একটা অভিযান চলবে আমাদের এই সাইবার যোদ্ধাদের। দেখা যাক 72 ঘন্টার মধ্যে সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদরা এই ব্যাপারটাতে কি ভূমিকা নেয় বা সরকার কি ভূমিকা রাখেন, সময় বলে দেবে। ভালো থাকুন। ওকে, তো যাই হোক, আপনারা তো ভিডিও এতক্ষণ দেখছিলেন নাইম ভাই। বিষয়টা আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে যখন কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলন হচ্ছিল এবং যখন একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছিল সমন্বয়কারীরা, তখন বাংলাদেশে ইন্টারনেট কিন্তু বন্ধ করে দিয়েছিল। আর এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে করে মোটামুটি কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারে। অথচ
এই যে যারা তাদেরকে সাহায্য করছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাহায্য করছে, তাদের জন্য একটি মেসেঞ্জার খুলেছিল, মানে চ্যাটিং অ্যাপ খুলেছিল, যেটি অফলাইনে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। সেটি বিনামূল্যে বিনা স্বার্থে তারা এই চ্যাটিং অ্যাপটা তৈরি করে দিয়েছিল। এখন এদের মধ্যে কিন্তু এইদের নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই, এবং এই যে যারা সাইবার নিরাপত্তায় কাজ করে বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, তারা এরকম একটি বড় কাজ করে দিল অফলাইনে নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য। যদি এটা তারা না করে দিত, আমার মনে হয় না যে এত বড় একটা খুব দ্রুতই সাফল্যতা পেত। কারণ যখন ইন্টারনেট বন্ধ করে দিল, নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে না, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে সমন্বয়কারীদের সঙ্গে কথা বলতে পারতেছে না, তখন এরকম একটি সাহায্য সহযোগিতা করেছিল যাতে করে নিজেদের মধ্যে এই অফলাইনের অ্যাপ দিয়ে তারা কাজ করতে পারে। অথচ জুলাই গণ অভ্যর্থন হয়ে গেল, অনেক জায়গায় অনেক ক্রেডিট দেওয়া হলো, কিন্তু যারা এত বড় একটি হেল্প করেছিল, সাহায্য সহযোগিতা করেছিল, তাদের কিন্তু কোনো ধরনের তারা এই বিষয় নিয়ে একটা জায়গাও আলোচনা করেনি। তো তাদের এই জায়গাটাতে একটু গোস্বা হবে, এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। তো দেখা যাক আসলে তারা পরবর্তীতে কি করে। আর বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলার মতন কোনো জায়গা নেই, কারণ বাংলাদেশে যে সাইবার সিকিউরিটি, আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি ডলার অন্য দেশে চলে গেছে শুধুমাত্র সাইবার সিকিউরিটির দুর্বলতার কারণে। তো বাংলাদেশে অন্যান্য সরকারি যে ওয়েবসাইটগুলো আছে, বাংলাদেশে যারা ইথিক্যাল নিয়ে কাজ করে, ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে, তাদের কাছে আমার মনে হয় যে এটা শাটডাউন করতে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা লাগবে, সর্বোচ্চ ধরছি আমি, অত সময় লাগবে না, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক এদের নিয়ে এরা কী ধরনের বিবৃতি দেয়, সেটা এখন পরবর্তীতে দেখার ব্যাপার রয়েছে। ভালো থাকবেন।